নমস্কার, জয় শ্রীরাম, বন্দে মাতরম। বন্ধুগণ, আমার নাম জয়জিৎ ভট্টাচার্য। আমি একজন ভারতবাসী। আমি একটি স্কুলের শিক্ষকতা করি এবং আজকে যে ভিডিওটা আমি করছি তার পিছনে এটাই কারণ যে বিগত 2-3 মাস ধরে আমাদের ভারতবর্ষের মধ্যে যেরকম অনাচার, অবিচার, অনাসৃষ্টি দেখছি, তাতে সত্যি মনের ভেতরে ভীষণ কষ্ট হচ্ছে। আর আজকে মনে হলো যে এই ভিডিওর মাধ্যমে আমি যদি কোনো রকমভাবে প্রতিবাদ করতে পারি, আমার মনে হয় তার মধ্যে দিয়ে আমি আমার ভারত মাতাকে সেবা করতে পারবো। বন্ধুগণ, আমরা হয়তো স্বাধীনতার পরে থেকে আমরা হয়তো উপলব্ধি করতে পারিনি, কিন্তু এটা হয়ে এসেছে যে ভারতের যে জাতীয় পার্টি বলে যারা নিজেদেরকে ক্লেম করে, ভারতের যারা জাতীয় নিউজ মিডিয়া বলে নিজেদেরকে ক্লেম করে, তারা কি সত্যিই জাতীয়? তারা কি সত্যিই জাতীয়তাবাদের পক্ষে কথা বলে? আজকে তারা যদি সত্যি জাতীয়তাবাদের পক্ষে কথা বলতো, তাহলে কেন আজকে আমাদের দেশটা ধর্মের নামে ভাগ হয়ে গেল? আজকে সর্দার বল্লভভাই প্যাটেল একসময় বলেছিলেন যে ভারতবর্ষ ভাগের পরে যে ভারতবর্ষ হবে, সেই ভারতবর্ষকে আমরা নিজেদের মতন করে গড়ে তুলতে পারবো। কিন্তু আমরা কি সত্যি পেরেছি সেটা করতে? পারিনি। কেন বলবো? তার প্রথম কারণ হচ্ছে, আজকে ভারতবর্ষ যখন ভাগ হলো, তখন ঠিক হলো যে ধর্মের ভিত্তিতে ভাগ হবে। যে মুসলিম ভাইয়েরা ভারতবর্ষে থাকতে চাইছে না, তাদের জন্য একটি আলাদা রাষ্ট্র তৈরি হবে যার নাম পাকিস্তান। আর যে মুসলমান ভাইয়েরা ভারতবর্ষে থাকবে, তারা নিজেদেরকে ভারতবাসী বলে ক্লেম করবে। তারা নিজেদেরকে কখনো সংখ্যালঘু বলে ক্লেম করতে চায়নি, কিন্তু তাদের মধ্যে আজকে এই সংখ্যালঘুর বিষ কারা ঢুকিয়েছে? আজকে যারা নিজেদেরকে বলে জাতীয়তাবাদী কংগ্রেস, শুরুর থেকে আমরা দেখে আসছি সংখ্যালঘু তোষণ। বন্ধু, কিসের সংখ্যালঘু? ভারতবর্ষে যে থাকে, ভারতবর্ষে হিন্দু বলুন, ভারতবর্ষে মুসলিম বলুন, ভারতবর্ষে খ্রিস্টান বলুন, ভারতবর্ষে বৌদ্ধ বলুন, ভারতবর্ষে শিখ বলুন, কেউ সংখ্যালঘু নয়, সবাই এক, সবাই হচ্ছে ভারতবাসী। কিন্তু আজকে কংগ্রেস তার নিজের দখল রাখার জন্যে, ক্ষমতা দখল রাখার জন্যে মুসলমানদের মধ্যে এটা ঢুকিয়ে দিল যে তোমরা সংখ্যালঘু, তোমাদেরকে সবসময় হিন্দুরা অত্যাচার করছে, তোমাদের জন্য তোমরা যদি তোমাদের নিজেদের ব্যাপারে সচেতন না হও, তাহলে একদিনকে এই হিন্দুরা তোমাদেরকে নিশ্চিহ্ন করে দেবে। বন্ধুরা, আজকে আমার আপনার মধ্যে যদি ক্রমাগত ভয়ের বীজ ঢোকানো হয়, তাহলে এক সময় কিন্তু অসত্যটাকেই আমরা সত্য বলে মেনে নেব। যা আজকে হয়েছে আমাদের ভারতবর্ষের, আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত আমাদের ভারতবর্ষের মুসলিম সম্প্রদায় সেটাকেই সত্যি বলে ভেবে নিয়েছে। আজকে যদি কংগ্রেস সত্যিকারের মুসলমানদের জন্য কিছু করতে চাইতো, তাহলে প্রথম দিন থেকে মুসলমানদের বলতো যে তোমরা মূল স্রোতে আসো, তোমরা মূল স্রোতের পড়াশোনাতে আসো। মাদ্রাসার মতন এই বস্তা পচা যে ধারণা, মাদ্রাসায় যে বস্তা পচা প্রাচীনকালের, এবং এটা আমার কথা না, এটা থিওরিতে প্রুফ হয়ে গেছে যে আজকে মাদ্রাসাতে যা পড়ানো হয় সেটা পড়ানো হয়, সেটা ব্রেন ওয়াশ করা হয়। কংগ্রেস যদি সৎসাহস রাখতো, তাহলে কংগ্রেস কিন্তু এই মুসলিমদের বলতো যে তোমরা মূল স্রোতের পড়াশোনায় আসো। কংগ্রেস যদি সত্যিকারের মুসলমানদের উন্নতি চাইতো, তাহলে কংগ্রেস এই মুসলমানদের বলতো যে তোমরা পরিবার পরিকল্পনার মধ্যে আসো। কিন্তু কংগ্রেস বলেনি, কারণ কংগ্রেস ভালোভাবে জানতো মুসলমানরা যদি মূল স্রোতে পড়াশোনার মধ্যে চলে আসে, মুসলমানরা যদি পরিবার পরিকল্পনার মধ্যে চলে আসে, তাহলে তারা সচেতন হয়ে যাবে, তাহলে তারা প্রশ্ন করতে শিখবে কি কোনটা ভালো কোনটা ভুল।
সেটা কংগ্রেস হতে দেয়নি। এই ক্ষোভের থেকে আজকে কংগ্রেস ভেঙে একটির পর একটি পার্টি তৈরি হয়েছে। কিন্তু কি ধরনের পার্টি তৈরি হয়েছে? আমরা বলতে পারি তারা কংগ্রেসের আর কিছুই না, সিস্টার কনসার্ন। আজকে যেখানেই যান আপনি, বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, হরিয়ানা, কেরালা, আসাম, যেখানেই যান কেবল আপনি একটাই কথা শুনতে পাবেন, সংখ্যালঘু তোষণ, সংখ্যালঘু তোষণ, সংখ্যালঘু তোষণ। কেন কেউ এই কথাটা বলতে পারে না যে ভারতবর্ষের বুকে যে মুসলমানরা থাকে তারা তো স্বেচ্ছায় ভারতবর্ষে তারা থাকবে ঠিক করেছিল, তারা সংখ্যালঘু নয়? কোন আজকে কোন পার্টি, কোন মিডিয়া চ্যানেল এই কথা বলে সরব হয় না যে যদি সত্যি আমাদের এখানে কোনো কিছুকে বন্ধ করতে হয় সেটা হচ্ছে জাতিবাদ। এই যে আমাদের মধ্যে ব্রাহ্মণ, দলিত, মহাদলিত, অতি দলিত, পিছড়ে, এই যে সব টার্মসগুলো, এই টার্মসগুলোকে বন্ধ করার তো কোনো সৎসাহস কোনোদিনও মিডিয়ার মধ্যে দেখি না। আজকে ভারতবর্ষে যে পার্টিগুলো রয়েছে একমাত্র বিজেপি পার্টি ছাড়া, বিজেপিরও আমি দেখতে পাচ্ছি বিজেপির মধ্যে সেই সৎসাহসের ইচ্ছা থাকলেও কিন্তু বিজেপি পারছে না করতে। বিজেপি চেষ্টা করলেই, যখনই বিজেপি কোনো সৎসাহস করে সেরকম কিছু চেষ্টা করতে যাচ্ছে, তখনই তাদেরকে বিহারের মতন, বিহারে যেরকম করে তারা হার স্বীকার করেছে সেরকম হার তাদেরকে দেখতে হচ্ছে। আজকে প্রতিটি নিউজ চ্যানেল, একটি দুটি নিউজ চ্যানেলকে বাদ দিলে এই সিউডো সেকুলারিজম করে যাচ্ছে। কারণ তারা ভালোভাবেই জানে যে আজকে এই যে আমরা দলিত বলছি, মহাদলিত বলছি, পিছড়া বলছি, গুজ্জর বলছি, প্যাটেল বলছি, দিনের শেষে এরা সবাই হিন্দু। এদেরকে যদি ভাগ করে দিতে পারি তাহলে কোনোদিনও হিন্দু ভোট এক হবে না। আর হিন্দু ভোট যদি কোনোদিনও এক না হয় তাহলে এই কংগ্রেস পার্টি বলুন, সমাজবাদী পার্টি বলুন, বহুজন সমাজ পার্টি বলুন, তৃণমূল কংগ্রেস বলুন, এরা সবাই তার ফায়দা লুটে যাবে। সেই জন্যই বলি, সৎ সাহস নিয়ে সবাই মিলে উঠে আমরা বলি, যেরকম আমরা ধর্মের রাজনীতি চাই না সেরকম আমরা জাতিবাদের রাজনীতিও চাই না। আজকে যদি এটা বলতে পারি তবেই আমরা প্রকৃত ভারতবাসী বলে নিজেদেরকে আমরা স্থাপন করতে পারবো। সেই জন্যই আজকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেক ইন ইন্ডিয়ার কথা বলে, সব থেকে বেশি প্রতিবাদ আমরা পাই কাদের কাছ থেকে? জাতীয়তাবাদী কংগ্রেসের কাছ থেকে। আজকে অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে তারা মেক ইন ইন্ডিয়ার মতন একটা সৎ প্রকল্পকে পরিহাস করে। কারণ স্বাধীনতার প্রথম থেকে তারা একটাই মোটিভ, তারা একটাই লক্ষ্য নিয়ে চলেছে এবং চলছে, সেটা হচ্ছে ব্রেক ইন্ডিয়া। আজকে কানাইয়া কুমার এত কথা বলছে, कश्मीर की आजादी तक जंग रहेगी, भारत तेरे टुकड़े होंगे, बंदूक की दम पर आजादी। আজকে কানাইয়া কুমারকে আমার প্রশ্ন করতে ইচ্ছা করে, বন্ধু, কাশ্মীর তোমার এত বড় কি ক্ষতি করেছে যে কাশ্মীরকে তুমি ভারতবর্ষের বাইরে দেখতে চাও? আজকে তোমার ভারতবর্ষের মানুষের উপরে এত বিদ্বেষ কেন? আজকে তুমি কিন্তু বুঝতে পারো না, কারণ তুমি 28 বছর, 29 বছর বা 30 বছর যাই বয়স হোক তোমার, আমি জানি না তোমার কত বয়স, তুমি আমাদের মতন মানুষগুলো যারা ট্রেনে বাসে লড়াই করে রোজ সংগ্রাম করে, যাদের অর্থের থেকে ট্যাক্স কাটা হয়, সেই ট্যাক্সের টাকায় তুমি জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গেছো। আর কি তার প্রতিদান দিচ্ছ আমাদেরকে? দেশ ভাগ, ভারত ভাগ, ভারতের টুকরো টুকরো করে দাও, বলতে একবারও লজ্জা করলো না তোমার? আজকে আমি খবরের চ্যানেলে আমরা এটা শুনেছি যে তোমার মা মাত্র 3000 টাকার রোজগারে সংসার চালান। তোমার কোথায় আজকে পড়াশোনা করে শিক্ষিত হয়ে নিজের মায়ের যে গরিবী, সেই গরিবী হাঁটানোর লড়াইয়ে তোমার নামা উচিত। তা নয় কি তুমি কাশ্মীরকে আজাদি করার লড়াইয়ে নেমেছো? এর থেকেই বোঝা যায় যে তুমি একজন প্রকৃত কমিউনিস্ট।
কারণ কমিউনিস্টদের লক্ষ্যই হচ্ছে এসি গাড়িতে চড়বো, মার্সিডিজ বেঞ্জ, বিএমডাব্লিউ নিয়ে কথা বলবো, কিন্তু যখন জনসমক্ষে আসবো নিজেদেরকে গরিব দরদি বলে দেখাবো। আই এম সরি টু সে কানাইয়া, তোমার যে পলিসি, তোমার যে কমিউনিজমের পলিসি, সেটা কোনো পলিসি না, সেটা একটা রোম্যান্টিসিজম। কেন জানো তো? ঠান্ডা ঘরে বসে এসির হাওয়া খেতে খেতে হাতে শ্যাম্পেনের চুমুক দিয়ে বলা যায়, আহা শ্রমিকগুলো কি কষ্টেই না আছে, শ্রমিকগুলো না খেতে পেয়ে মরছে, চলো এদের জন্য কিছু করি। কি করবে তোমরা? রাস্তায় নামবে, কৌটো নেড়ে পয়সা জোগাড় করবে, সেই পয়সা দিয়ে পরের দিন রাতে তোমাদের বিয়ার বা শ্যাম্পেনের পার্টি হবে। এই হচ্ছে তোমাদের কমিউনিস্টদের থিওরি। আজকে তোমরা নিজেদেরকে জাতীয়তাবাদী পার্টি বলে তোমরা নিজেদেরকে এস্টাবলিশ করার চেষ্টা করছো। মনে আছে স্বাধীনতার আগে তোমরা কি বলেছিলে? ইয়ে আজাদি ঝুটা হ্যায়, পহলে হোগা পাকিস্তান। আজকে পাকিস্তানের স্বাধীনতার জন্য তোমরা সরব হয়েছো, তারপরে মিলবে ভারতবর্ষের স্বাধীনতা। এই হচ্ছে তোমাদের স্বাধীনতা বোধ। কানাইয়া কুমার, তুমি কি জানো তোমার পার্টির ইতিহাস? তোমার এই পার্টির লোকেরা, তোমার এই পার্টির কমরেডরা যখন যুগের বিপ্লবীরা ইংরেজদের বিরুদ্ধে লড়ছে, তাদেরকে ইংরেজদের সাথে একসাথে বন্ধুত্ব করে ধরিয়ে দিয়েছে। আর তোমরা নিজেদেরকে জাতীয়তাবাদী পার্টি বলে নিজেদেরকে এস্টাবলিশ করছো। আজকে তোমরা বলো আমরা ধর্ম মানি না, আমরা আইডল ওয়ারশিপ মানি না। খুব ভালো কথা। আইডল ওয়ারশিপ যদি না মানো, তাহলে মোড়ে মোড়ে স্ট্যালিন, লেনিন এদের আইডল বানিয়ে এদের জন্মবার্ষিকীতে কেন মালা দাও? তোমরা নাকি ধর্ম মানো না। তাহলে আজকে পশ্চিমবঙ্গের বুকে যখন ইলেকশন হতে চলেছে, তখন তোমার কমরেড বন্ধুরা সূর্যকান্ত মিশ্র থেকে শুরু করে, বিমান বোস থেকে শুরু করে, তারা কেন ফুরফুরা শরীফের কাছে যায়? তারা যদি প্রকৃত ধর্মনিরপেক্ষই হতো, তারা কারুর কাছেই যেত না। তারা যদি প্রকৃত ধর্মনিরপেক্ষই হতো, তারা যেরকম সুভাষ চক্রবর্তীকে তারাপীঠে যাওয়ার জন্য শোকজ করেছিল, সেরকম রেজ্জাক মোল্লাকে হজ করতে যাওয়ার জন্য কিন্তু শোকজ করা উচিত ছিল, কিন্তু করেনি। কারণ কি? তোমাদের কাছে সেকুলারিজমের মানে কি জানো? সেকুলারিজমের মানে হচ্ছে সংখ্যালঘু তোষণ, আর সেকুলারিজমের মানে হচ্ছে হিন্দু ধর্মকে যেন তেন প্রকারে অপমান করা। আজকে কানাইয়া কুমার, তোমাকে আমি বলতে চাই, তোমার নামের ভেতরেই তো সব থেকে বেশি, তোমার মতে তোমার নামের ভেতরেই তো সব থেকে বেশি অসহিষ্ণুতা লুকিয়ে রয়েছে। তুমি তো নাকি মনুবাদকে মানো না। তাহলে আজকে তোমার মা যে এত শখ করে তোমার নাম রেখেছে কানাইয়া, সেই নামটাকে ছুঁড়ে ফেলে দাও না কেন? কেন সেই হিন্দু মুখোশটাকে ধরে রেখেছো যে আমার নাম হচ্ছে কানাইয়া কুমার? সেই মুখোশটাকে খুলে ফেলে দাও না। কিন্তু তুমি করবে না। কারণ কি? এটা হচ্ছে তোমার হিডেন এজেন্ডা। এটা হচ্ছে তোমাদের কমিউনিস্টদের সিউডো সেকুলারিজম। আজকে যেরকম তোমরা স্বাধীনতার শুরু থেকে বা স্বাধীনতার আগে থেকে, আমরা যাদেরকে আইডল হিসেবে ওয়ার্শিপ করেছি, আমরা যাদেরকে দৃষ্টান্ত হিসেবে আমরা দেখতে ভালোবেসেছি, তাদেরকে তোমরা অপমান করে গেছো। আজকে সুভাষচন্দ্র বোসকে তোমরা বলেছো তোজর কুকুর। কি ধারণা আছে তোমাদের সুভাষচন্দ্র বোস সম্বন্ধে? যে লোকটা আইসিএস এ, ইন্ডিয়ান সিভিল সার্ভিস এক্সামে ইংল্যান্ডে গিয়ে র্যাঙ্ক করেছিল, কালেক্টর, ম্যাজিস্ট্রেট, যে কোনো চাকরি করে আরামের জীবন কাটাতে পারতেন, সেই মানুষটা এক কথায় সব ছেড়ে দিলেন। তুমি হয়তো জানো না, কিন্তু এটা তোমায় বলে রাখি, যে সুভাষচন্দ্রকে তোমরা তোজর কুকুর বলেছো, সেই সুভাষচন্দ্র জার্মানদের দ্বারা গিফট করা ইউবোট বা উবোট সাবমেরিন, সেই সাবমেরিনের বিপদ সংকুল যে যাত্রা, সেই যাত্রা তিনি করে আজকে তিনি এশীয় মহাদেশে ঢুকেছিলেন। তুমি পারবে না, তোমার সেই ক্ষমতা নেই।
কারণ সুভাষচন্দ্র বোস কখনো এটা ভাবেননি যে আমি ভারতবর্ষকে স্বাধীন করে আমি নিউজ চ্যানেলে বাইট দিয়ে হিরো হব। এই জন্যে সুভাষচন্দ্র বোসের সাথে তোমার তফাৎটা কি জানো? সুভাষচন্দ্র বোস হচ্ছেন একজন জাতীয়তাবাদী, তুমি হচ্ছ মিডিয়ার বানানো সোকল জাতীয়তাবাদী। আশা করি এই এক্সপ্রেশনটা তুমি ভালো রকম বোঝো। তোমরা রবীন্দ্রনাথকে বলেছো বুর্জোয়া কবি, রবীন্দ্রনাথকে বলেছো বুর্জোয়া কবি কেন? যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে সারা বিশ্বের সামনে দেখিয়েছেন যে ভারতবর্ষ মানে নগ্ন সাধুরা ছাই মেখে বসে থাকা নয়, ভারতবর্ষ মানে সাক্ষ্যপের দেশ নয়, ভারতবর্ষ মানে শিক্ষা, ভারতবর্ষ মানে ইন্টেলেক্ট, ভারতবর্ষ মানে আধ্যাত্মবাদ। সেটা তো তোমাদের সহ্য হবে না, কারণ তোমরা তো সবসময় ভারতবর্ষকে গরিব, ভারতবর্ষকে নগ্নরূপে দেখাতে পছন্দ করো। ওই জন্য রবীন্দ্রনাথ তোমাদের কাছে হয়ে যায় বুর্জোয়া কবি। কিন্তু কানাইয়া কুমার, আইরানিটা কি জানো? আজকে তোমারই কমরেডরা পশ্চিমবঙ্গে ভোট যুদ্ধে জেতার জন্য সেই রবীন্দ্রসঙ্গীতই বাজাচ্ছে। তাদের অধিকাংশ পার্টির সম্মেলন, পার্টির মিছিলের আগে আজকাল শুনতে পাই তারাও রবীন্দ্রসঙ্গীত গাইছে। হিপোক্রেসিটাকে করো না কানাইয়া কুমার, তোমার কমরেডদেরকে বলো এই হিপোক্রেসিটা বন্ধ করতে। তোমাদের কাছে রামকৃষ্ণ হচ্ছেন কি পাগল, উন্মাদ। খুব ভালো কথা বলেছ, আমিও তোমাদের সাথে সহমত। রামকৃষ্ণ ছিলেন পাগল, উন্মাদ। আজকে উনি পাগল আর উন্মাদ ছিলেন বলেই না এই আমাদের মতন হিন্দুদের মধ্যে, আমাদের মতন মানুষদের মধ্যে, আমরা যারা প্রকৃত খেটে খাওয়া মানুষ, দিন আনি দিন খাই মানুষগুলোর মধ্যে ধর্মের পাগলামো তিনি তৈরি করতে পেরেছিলেন। কিন্তু তিনি কখনো আমাদেরকে গোঁড়া হতে বলেননি। যেরকম তোমাদেরকে তোমাদের পার্টির থিওরিতে বলা হয় যে তোমাকে গোঁড়া হয়ে যেতে হবে একটা পার্টিকুলার ধর্মের বিরুদ্ধে, রামকৃষ্ণ কিন্তু আমাদেরকে বলেননি। রামকৃষ্ণ বলেছেন দিনের শেষে একবার করে হরিনাম করো, ব্যাস তুমি পুণ্য লাভ করবে। আজকে এই মানুষকে তোমরা পাগল বলেছো, ঠিকই তো, পাগলই তো। পাগল না হলে কেউ এত ভালো কথা বলতে পারে? এই জন্য আমি তোমাদেরকে সাধুবাদ জানাই। আজকে দেখছি রোহিত ভেমুলাকে নিয়ে খুব চর্চা হচ্ছে। দলিত ছাত্র মারা গেছে, ইউনিয়ন মিনিস্ট্রি তার উপরে মানসিক চাপ তৈরি করেছে, দলিতদের উপরে বঞ্চনা। কিন্তু আমরা যদি একটু ভেতরের দিকে যাই ঘটনাটা, তাহলে আমরা দেখব রোহিত ভেমুলা দলিত, হিন্দু, মুসলমান হওয়ার আগে তার প্রথম পলিসি হচ্ছে ব্রেক ইন্ডিয়া। তিনি স্বামীজি সম্বন্ধে কি বলেছেন আসুন একটু দেখে নিই। তিনি আজকে কিছুদিন আগে যখন রোহিত ভেমুলার প্রথম অসন্তোষ হওয়ার কারণ কি? কারণ হায়দ্রাবাদ ইউনিভার্সিটিতে স্বামীজির জন্মবার্ষিকী পালন হবে। আজকে তোমার যদি জন্মবার্ষিকী সেখানে যদি তোমার থাকতে না ইচ্ছা করে, থেকো না, কেউ তো তোমায় ফোর্স করছে না। সেই ক্ষোভে তুমি অসহিষ্ণুতার বিষ, এই রোহিত ভেমুলা, আই এম সরি টু সে, একজন মৃত মানুষকে নিয়ে কথা বলা উচিত না, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি কারণ মানুষের জানা উচিত সে কতটা অসহিষ্ণুতার বিষ ছড়িয়েছে। আজকে দেখুন সে কি লিখেছে, তার ফেসবুক না তার টুইটার, সেখানে কি লিখেছে দেখুন। তিনি লিখছেন, Swami Vivekananda was an apologist of caste system, misogynist মানে কি জানেন? woman hater, যে মহিলাদেরকে ঘৃণা করে। স্বামীজি মহিলাদের ঘৃণা করতেন। স্বামীজি যদি আজকে মহিলাদেরকে ঘৃণা করে থাকতেন, তাহলে আজকে সিস্টার নিবেদিতা কনসেপ্টটাই আমাদের ভারতবর্ষে তৈরি হতো না। স্বামীজি সিস্টার নিবেদিতাকে যদি ঘৃণা করতেন, তাহলে তিনি বলতেন না যে আমাকে যদি ভালোবাসতে হয় তাহলে সারা ভারতবাসীকে আগে ভালোবাসো, তার মধ্যে দিয়ে আমাকে ভালোবাসা হয়ে যাবে। এই স্বামীজি হয়ে গেল ওমেন হেটার, মিসোজিনিস্ট। আরো দেখুন আরো কি লিখেছে। লিখছেন ফেক ইন্টেলেকচুয়াল, একজন ভণ্ড ইন্টেলেকচুয়াল।
রোহিত ভেমিউলা, স্বামীজি ফেক ইন্টেলেকচুয়াল। আর আজকে যখন স্বামীজি যখন শিকাগো ধর্ম মহাসভায় গিয়ে যখন তিনি তার বক্তৃতা দিয়েছিলেন, সেটা ফেক। তুমি কি মনে করো সারা বিশ্বের লোক এতটাই বোকা যে তার ফেক সারমনস শুনে তাকে নিজের আদর্শ বানিয়ে নেবে? সারা পৃথিবীর লোক এতটাই বোকা? তুমি কি জানো স্বামীজিকে যে বাড়িতে থাকতে দেওয়া হয়েছিল, সেই বাড়িতে রাত্রিবেলায় তিনি অস্থিরভাবে উঠে পায়চারি করছেন এবং তারপরে বললেন, আমার ভারতবর্ষের দেশবাসী, আমার ভারতবাসী, তারা শীতে কাঁপছে, তারা কষ্টে কাঁপছে, আর আমি এরকম করে আরামে চাদরের মধ্যে শুয়ে থাকবো? সারা রাত তিনি মাটিতে শুয়ে ভারতবাসীর যে কষ্ট সেটাকে তিনি নিয়ে নিলেন। যেইভাবে নীলকণ্ঠ, শিব নীলকণ্ঠ হয়েছিলেন। কিন্তু তুমি বুঝতে পারবে না, সেই জন্যই তোমার কাছে স্বামীজি ফেক ইন্টেলেকচুয়াল। কিন্তু আমি গর্ব করে বলি যে আমার কাছে স্বামীজি কেবল স্বামীজি নন, আমার কাছে স্বামীজি সবকিছু। আমার কাছে স্বামীজি কেবল আদর্শ নয়, আমার কাছে স্বামীজি হচ্ছেন জীবন দর্শনের একটা পথ। আজকে রোহিত ভেমিউলা, তুমি ভাবো, তুমি যে আজকে এই কথাগুলো বলেছো, কত ভারতীয়র মধ্যে তুমি আঘাত করেছো। তুমি কি একবারও ভাবনি যে আজকে এর জন্য একটা কমিউনাল টেনশন যদি হয়ে যেত, একটা রায়ট যদি হয়ে যেত, তার দায়িত্ব কি তুমি নিতে? আমি জানি হিন্দুরা খুব সহিষ্ণু, হিন্দুদেরকে এরকম দুই একটা গালাগালি দিলে, হিন্দু দেবদেবীদের নামে, হিন্দু মহিষীদের নামে এরকম দুই একটা গালাগালি দিলে আমরা এত তাড়াতাড়ি ভেঙে যাই না, কিন্তু মনে আঘাত লাগে। এবং কত আঘাত সহ্য করবো আমরা? আজকে যদি এর একটা কোনো যদি একটা হিংসাত্মক প্রতিফলন ঘটতো, তুমি আজকে দায়িত্ব নিতে না কিন্তু। অথচ তুমি একটি শিক্ষিত ছেলে ছিলে, তুমি পড়াশোনা করছিলে, তুমি শিক্ষিত। তাহলে তোমার এজেন্ডাটা কি ছিল? কেবল হিন্দুদেরকে গালাগালি দাও। হিন্দুরা যেটাকে ভালোবাসে, হিন্দুরা যে বিশ্বাসগুলোকে আঁকড়ে ধরে থাকে, সেই বিশ্বাসগুলোকে তছনছ করে দাও। কেন? কি কারণে? কি অন্যায় করেছি? রোহিত ভেমিউলা, আমি একজন হিন্দু, আমি তোমায় প্রশ্ন করছি, আমি জানি এর উত্তর তুমি দিতে পারবে না, কারণ তুমি এই পৃথিবীতে নেই। কিন্তু তোমার মতন এরকম অনেক রোহিত ভেমিউলা যাদেরকে কমিউনিস্টরা ব্রেন ওয়াশ করছে, আমি তাদের কাছ থেকে আমি তাদেরকে জানতে, আমি তোমার কি অন্যায় করেছি, আমি তোমার কি ক্ষতি করেছি আজকে? উত্তর দিতে পারবে না তোমরা, উত্তর দেওয়ার ক্ষমতা নেই। তাই তোমরা বলো কাশ্মীর কি আজাদি তক জং রহেগি, ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমিও বলি কাশ্মীর কি আজাদি তক জং রহেগা। কোন জং রহেগা? যেদিনকে প্রতিটা কাশ্মীরি আমাদের সাথে একসাথে বলে উঠবে, আমরা এই ভারতবর্ষেই থাকবো, পাকিস্তান তুমি যদি আমাদের দিকে চোখ তুলে তাকাও, সেই চোখ আমরা উপড়ে নেব। সেই কাশ্মীরের আজাদির সাথে আমি থাকবো, সেই কাশ্মীরের আজাদি তক জং রহেগা। আর তোমরা বলছো ভারত কে টুকরে হোনে তক জং রহেগা। আমি তোমাদেরকে বলছি এটা করো না। কারণ কেন জানো? যে জাতীয়তাবাদী ভারতবাসীরা আছে না, তারা হচ্ছে রক্তবীজ রাক্ষসের মতন। রক্তবীজ রাক্ষসকে জানো? তার এক টুকরো রক্ত যদি মাটিতে পড়ে, তার থেকে হাজার হাজার রাক্ষস জন্মে উঠত। সেরকমই আমি বলছি, তোমরা যদি ভারতবর্ষের জাতীয়তাবাদীদের টুকরো করতে যাও, দেখবে সেই টুকরোগুলো জড়ো হয়ে আরো হাজারে হাজারে জাতীয়তাবাদী ভারতীয় তৈরি হয়ে যাবে। তখন কি করবে? পালাবার পথ পাবে না। সেই জন্য বলছি, আমরা চ্যালেঞ্জ নিচ্ছি তোমাদের। তোমরা যে বলছো ভারত কি বরবাদি তক জং রহেগি, আমরা সেই চ্যালেঞ্জ নিচ্ছি। আজকে হয় তোমরা জিতবে, নয় আমরা জিতবো। এবং আমার মন বলে যে আমার মধ্যে সৎসাহস আছে, আমার মধ্যে মুখোশ নেই, আমার মধ্যে পাওয়ার আশা নেই। সেই জন্যে জয় আমার হবে, তোমার নয়।